ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কোনো রাজনীতিবিদই নন। যিনি সিপিএম এর থেকেও বড় বামপন্থী ছিলেন, এখন তিনি আবার বড় তৃণমূল হয়েছেন এমন। মমতা ব্যানার্জিও যান, ঋতব্রত একই। সরকারি জায়গা দখল করে রাখা যেমন আমার অধিকার নয়, তেমন আপনার দায়িত্ব ছিল আমাদের কাছে কাজ নিশ্চিত করা। মানুষের যে রুজি রুটির লড়াইয়ে আর তৃণমূলকে দেখা যাবে না। বেইমানি করছেন সংবিধানের সঙ্গে। আমি বলছি এরা সবাই নিকৃষ্ট জীব। বহিষ্কৃত হয়েছিলেন সিপিএম থেকে, তারপর গিয়েছিলেন তৃণমূলে। এবার দল বিরোধী কাজ করার অভিযোগে তৃণমূলও বহিষ্কার করলো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। মমতার মধ্যে লেনিন দেখেছিলেন তিনি। আমাদের সঙ্গে রয়েছেন শামীম আহমেদ, কথা বলবো। যিনি সিপিএম এর থেকেও বড় বামপন্থী ছিলেন, এখন তিনি আবার বড় তৃণমূল হয়েছেন এমন কথা। তার নেতৃত্বেই নতুন তৃণমূল তৈরি হচ্ছে এমন গুঞ্জন রাজনৈতিক মহলে। 80টা বিধায়ক তৃণমূলের জিতেছে, তার মধ্যে থেকে 50টা বিধায়ককে ভেঙে নাকি নতুন তৃণমূল তৈরি হচ্ছে। দেখুন, পুরনো তৃণমূল আর নতুন তৃণমূল যাই বলুন, যেটা আপনি শুরুয়াত করেছেন যে তৃণমূল একটা রাজনৈতিক দলই নয়। আমি যবে থেকে তৃণমূল দল তৈরি হয়েছে, যবে ক্ষমতায় এসছে, তবে থেকেই, যদি যারা আমার ইন্টারভিউ দেখেছেন, যারা আমার সঙ্গে আলাপচারিতা করেছেন, তারা সকলে জানেন, শুরু থেকেই আমি খুব স্পষ্ট ভাষায় বলেছি যে এটা একটা অ্যাডভেস্ট প্ল্যাটফর্ম, যেখানে কিছু লোকের সমাগম হয়েছে। খুব স্পষ্ট করে বলতে গেলে কিছু অপরচুনিস্ট, পরবর্তীকালে আমরা দেখেছি কিছু চোর ডাকাতের সমাগম হয়েছে। ফলে দল মানে কি, রাজনৈতিক দল মানে তার একটা আদর্শ থাকবে। হ্যাঁ, আর আমাদের সংবিধানে রাজনৈতিক দলের, পার্টিকুলারলি আমরা যারা প্রজাতান্ত্রিক দেশে বাস করি, সেখানে প্রতিটি রাজনৈতিক দল যারা, তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। কিন্তু দুর্ভাগ্যের হচ্ছে যে এখন যেগুলোকে রাজনৈতিক দল বলা হয়, যাদেরকে রাজনীতিবিদ বলা হয়, তারা অ্যাটলিস্ট রাজনীতিবিদ নয়। যারা সংবিধান তৈরি করেছেন তাদের ভাবনায় অন্তত রাজনীতিবিদ হতে পারেন না। আমরা যারা দেশবাসী আছি, দেশের মধ্যে বাস করি, তাদের ভাবনায় দেশবাসী রাজনীতিবিদ হতে পারেন না। ফলে নতুন তৃণমূল পুরনো তৃণমূলের প্রশ্ন আসে না। হ্যাঁ, এখন মিডিয়াতে সবসময় রসালো বিষয় নিয়ে চর্চা হয়। তো যেহেতু হকার উচ্ছেদ, বস্তি উচ্ছেদ, হ্যাঁ, গণপিটুনি, হ্যাঁ, ধর্মের রাজনীতি, এগুলো এখন বিরুদ্ধে বামপন্থীরা রাস্তায় আছে, বামপন্থীরা চর্চায় চলে আসছে। ফলে একটা অল্টারনেটিভ চর্চা করতে হবে, তাই এইসব লোকগুলোকে লেলিয়ে দেওয়া হয়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আপনি বলছেন কোনো কথা বলার কোনো দরকার নেই ওনাকে নিয়ে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কোনো রাজনীতিবিদই নন। তিনি একজন সুবিধাবাদী মানুষ। তিনি একসময় বামপন্থীকে বা বামপন্থার চর্চা করতে এসে নিজের সুবিধাবাদ ভোগ করার চেষ্টা করেছেন। এখান থেকে বার করে দেওয়া হয়েছে। তারপরে আরেকটি সুবিধাবাদী দল, সেখানে তিনি সুযোগ পেয়েছেন সঙ্গে সঙ্গে। সেখানে গিয়ে তার সুবিধাজনক অবস্থান তিনি ভোগ করেছেন। এখন সেই দল, তার অস্তিত্ব নেই নির্বাচনে পরাজয়ের পর থেকে। ফলে তিনি ওখান থেকে বেরিয়ে আসতে চাইছিলেন, তার একটা উপায় খুঁজেছেন। এটা নিয়ে আলাদা করে চর্চা করার কোনো মানে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় এখন বলছেন যে সিপিএম ঠিক করেছিল, তিনি অন্তত এই একটা বিষয়ে সিপিএম কে তিনি ধন্যবাদ জানাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে সিপিএম যা করে এসছে, মানে রাজনৈতিক সিপিআইএম এর যে রাজনৈতিক সিদ্ধান্তগুলো, সিপিএম এর মধ্যে কোনো একটা লোক খারাপ ভুল থাকতে পারে, কিন্তু সিপিআইএম যে আদর্শগত অবস্থান, যে রাজনৈতিক অবস্থান, তাতে যা যা সিদ্ধান্ত নিয়েছে, এই সব সিদ্ধান্তকেই মমতা ব্যানার্জিকে আগামী দিনে বলতে হবে যে সঠিক সিদ্ধান্ত। এটা কোনো নতুন নতুন কথা নয়। মানে মমতা ব্যানার্জি সার্টিফিকেটের প্রয়োজন হয় না তার জন্য। তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তো এখন বলছেন বিশ্বাসঘাতক প্রকার, মানে দল ভাঙিয়ে দিচ্ছেন। এবং যখন সবাই এক প্রকার রাজ্য রাজনীতিতে এটাই আলোচনার বিষয় যে তৃণমূলের কি হবে, দলটাই উঠে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও কিন্তু সেই তৃণমূলের ভাঙন নিয়ে তিনি কথা বলছেন। বলছেন যে বিজেপি বিজেপি চেষ্টা করছে তৃণমূলটাকে ভাঙানোর। এখন তো নতুন যুগ, নতুন যুগের নতুন ভাবনার মানুষরা বাস করেন। আমরা আমরা শুনতে পাই এই নব্য যুগের ছেলে মেয়েদের কাছ থেকে, হ্যাঁ, যারা প্রেম করে, সিচুয়েশনশিপ বলে একটা কথা বেরিয়েছে। হ্যাঁ, তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হচ্ছে যে সিচুয়েশনশিপের অংশ। তখন সেই সময় সিচুয়েশনে ওখানে ছিলেন, এখন এই সিচুয়েশন এই সময় এখানে ছিলেন। হ্যাঁ, যাদেরকে আমরা সুবিধাবাদী বলি। ফলে এটা নিয়ে চর্চা করার আলাদা করে প্রয়োজন নেই।
এরা সিচুয়েশন অনুযায়ী নিজেদেরকে পরিবর্তন করবেন। মমতা ব্যানার্জিও যান, ঋতুব্রত একই, মানে দুজনকে আলাদা করে আলাদা পাত্রে রাখারও দরকার নেই, একই ভাবনার মানুষ। হ্যাঁ, ফলে এটা নিয়ে আলাদা করে বাড়তি চর্চা করার বিপক্ষে আমি সরাসরি। আমি বলবো অনেক বেশি করে আলোচনা করুন, যে ভারতবর্ষের সংবিধানের প্রতিটি অধিকার যা স্বীকৃত হয়েছে তা প্রতিদিন খর্ব করছে তারা যারা রাজনৈতিক ক্ষমতায় আছে। চর্চা সেটা নিয়ে হোক, চর্চা এটা নিয়ে হোক যে এই যে হকারের ছেলে মেয়েগুলোর যারা আছে তারা আগামী দিন সকালে স্কুলে যেতে পারবে তো, যখন স্কুলের সরকারি শিক্ষা বন্ধ হয়ে যাচ্ছে, যখন তার রুজি রুটিটা কেড়ে নেওয়া হচ্ছে। আমরা যারা কলেজে পড়েছি আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে জানি যে আমরা কলেজ থেকে ফেরত শিয়ালদা স্টেশনে গিয়ে ওই যে ডাব্বাটার মধ্যে যে রুটি আর যে আলুর তরকারি আর ডিম, ওটা খেয়েই আমাদের কলেজ লাইফ কেটে গেছে। তাহলে সেইটা করে আমরা লেখাপড়া শিখেছি, আমরা এই সরকারি স্কুলে পড়েছি, আর ওইটা থেকে খাওয়া দাওয়া করে কলেজ পাস করেছি। আপনি ওই দোকানগুলোই তুলে দিচ্ছেন, দোকানদারের পেট তো গেল, সে তো মরতে বসবে, কিন্তু যত গরিব যাত্রী যারা প্রতিদিন ওইখানে ডেলি প্যাসেঞ্জারি করেন, ওই খাবারটা খেয়ে বেঁচে থাকেন, তাদের ওই শপিং মলে গিয়ে বড় ফুড ক্লাবে গিয়ে খাওয়ার ক্ষমতা নেই, বড় রেস্তোরাঁয় যাওয়ার ক্ষমতা তাদের নেই, তারা কোথায় খাবে? তারা কি না খেতে পেয়ে মরবে? তাই শুধুমাত্র আপনি হকারদের তুললেন না, আপনি সাধারণ গরিব মানুষ যারা খেটে খাওয়া মানুষ প্রতিদিন যাতায়াত করেন, আজকের দিনে যাদের পার্মানেন্ট চাকরি নেই, ওই চুক্তিভিত্তিক কাজটা করেন এবং মাসের শেষে 5,000, 7,000, 10,000 টাকা করে মাইনে পান, তাদের কাছে ওই সারাদিনে 50 টাকার খাবারের মধ্যে সীমাবদ্ধ থাকতে হয়। তারা যদি রেস্তোরাঁয় ঢোকে তাহলে তাদের 300 টাকার বিল হবে, তারা মাসের 10 দিনও খাওয়ার পয়সা জোগাড় করতে পারবে না। তাদের জন্য কি ব্যবস্থা করলেন? আমরা চর্চা করি সেটা নিয়ে, যেটা আজকের দিনের মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা চর্চা করার প্রয়োজন আছে স্বাধীন দেশকে বাঁচিয়ে রাখার জন্য, স্বাধীন দেশের নাগরিকের অধিকারগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। আমি একদমই এই প্রসঙ্গেই আসছিলাম যে আমরা হাওড়া শিয়ালদার পর দমদমের স্টেশনের বুকেও বুলডোজার চলতে দেখলাম। এটা একাধিক স্টেশনে এই ঘটনা ঘটছে, হকারদের ছোট ছোট দোকানগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এটাতে আপনি যেমনটা বললেন, যেমন হকারদের রুজি রুটির যেমন বিষয়, তেমনই সাধারণ মধ্যবিত্ত মানুষ যারা এখান থেকে কিনে খেতেন তাদেরও একটা সমস্যা এটাতে তৈরি হবে। তো এই যে বিজেপি সরকার এখনো 1 মাস হয়নি তারা সরকার গঠন করেছে, তারপরেই এই চিত্র, একদম গরিবদের কথা ভাবা হচ্ছে না, এতে রাজনীতিতে কি এফেক্ট পড়বে? দেখুন, রাজনীতির প্রশ্নে আমি খুব মানে দুশ্চিন্তায় থাকি ভারতবর্ষের রাজনীতি নিয়ে। প্রথমত তো যারা শিক্ষিত সমাজ তারা রাজনীতিতে আসছে না। আমরা যারা আদালতে কাজ করি, সমাজের বৃহত্তর অংশের সঙ্গে মিশি, আমাদের অভিজ্ঞতা হচ্ছে, দেখবেন আদালতে যদি কোনো কলেজ ইউনিয়ন নিয়ে মামলা হয়, তাহলে একটা অংশের আইনজীবী তারা চর্চা করেন, বা এমন একটা অংশের জাজেরাও তারা এই ভাবনার পোষণ করেন যে আপনি কলেজে গেছেন লেখাপড়া শিখতে, কেন এইসব রাজনীতি করা কি দরকার? ছাত্র ইউনিয়ন কেন করবেন? আসলে ছাত্র ইউনিয়ন, ভারতবর্ষের রাজনীতি, আমরা সব লেখাপড়া করি, এইটা তো ভারতবর্ষের সমাজকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাহলে একটা অংশ সচেতন ভাবে বা তাদের নিজস্ব ভাবনা থেকে তারা এই শিক্ষিত সমাজকে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করে। ফলে এই রাজনীতির এই বৃহত্তর পরিসর যারা আগামী দিনে দেশের নীতি নির্ধারণ করবে, তারা অশিক্ষিত, চোর, ডাকাত এরা হচ্ছে, হ্যাঁ, অসৎ লোক হচ্ছে। আর যার কারণে দেখবেন এই শুভেন্দু অধিকারী, আমাদের বর্তমানে মুখ্যমন্ত্রী, তিনি তার পলিটিক্যাল স্টেটমেন্ট দিচ্ছেন নির্বাচনের আগে যে হকার উচ্ছেদের বিরুদ্ধে। তিনি দেখবেন, একটুখানি মিডিয়াতে খোঁজ করলে পেয়ে যাবেন এই ভিডিও। উনি নির্বাচিত হচ্ছেন, মুখ্যমন্ত্রী হচ্ছেন, সংবিধানে শপথ নিচ্ছেন, তার মানে তার দায়িত্ব বেড়ে গেল, তার মানে তার রাজ্যের প্রতিটি নাগরিকের মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করার দায়িত্ব তার ঘাড়ে পড়লো। তখন উনি ঠিক তার ওই রাজনৈতিক অবস্থানকে পরিবর্তন করে ওই হকারগুলোকে উচ্ছেদ করছেন। তাহলে যখন তার ঘাড়ে সাংবিধানিক দায়িত্ব ছিল না, কনস্টিটিউশনাল কমিটমেন্ট একটা আছে পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ হিসেবে, যখন নির্বাচিত হচ্ছেন তখন আপনি সকলের প্রতিনিধি, তখন আপনার যখন দায়িত্ব বাড়লো, দায়বদ্ধতা বাড়লো, আপনি যখন সংবিধানের শপথ নিলেন, তখন আপনি সরাসরি সংবিধানকে লঙ্ঘন করছেন, সরাসরি দেশের আইনকে লঙ্ঘন করছেন।
দেশের আইনকে যখন বলছি তখন প্রশ্ন উঠবে, তাহলে কি সরকারি জায়গা অধিকার দখল করে রাখা আমাদের অধিকার? না, সরকারি জায়গা দখল করে রাখা যেমন আমার অধিকার নয়, তেমন আপনার দায়িত্ব ছিল আমাদের কাছে কাজ নিশ্চিত করা, আমাদের শিক্ষা নিশ্চিত করা। কার দায়িত্ব? রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র ব্যবস্থা দায়িত্বে যে সরকার আছে তাকে নিশ্চিত করতে হবে আমার জন্য একটা নির্দিষ্ট জায়গা, যেখান থেকে আমি রুজি রুটি করবো। মর্যাদার সঙ্গে বেঁচে থাকা মানে পশুর মতো বেঁচে থাকা নয়, খেয়ে পরে পোশাক পরে বেঁচে থাকবো, আমার মাথায় শেল্টার থাকবে, রুফ থাকবে। আপনি বস্তি উচ্ছেদ করে দিচ্ছেন, আপনি রেলের হকারদের তুলে দিচ্ছেন, আর সেইখানে আপনি বড় শপিং মল তৈরি করছেন। তার মানে সরাসরি আপনি বেইমানি করছেন সংবিধানের সঙ্গে। আমি বলছি এরা সবাই নিকৃষ্ট জীব। আমি বলছি এদেরকে ঘৃণার চোখে দেখতে হবে। ঘৃণার চোখে দেখতে হবে এই কারণে, কারণ আপনি যখন একটা গরিবের উপর আক্রমণ করছেন তখন আপনাকে অনেক বেশি মানবিক হতে হবে, আর সেই মানবিকতার দায়িত্ব থাকবে সবার আগে রাষ্ট্রের ঘাড়ে। আমি একটু আগে আমার মক্কেল এসেছিল, আমি পড়ছিলাম যে ৮০ সালের একজন জাজ সাহেব, আমাদের হাইকোর্টে জাজ সাহেব, এই রকম উচ্ছেদের প্রশ্নে তাকে নির্দেশ দিচ্ছে ওলগা টালিস জাজমেন্টকে রেফার করে যে এইরকম উচ্ছেদ করতে পারেন না, আগে রিহ্যাবিলিটেশন করতে হবে। তাহলে সুপ্রিম কোর্ট বারে বারে বলেছে রিহ্যাবিলিটেশন করতে হবে উচ্ছেদের আগে। তারপরে আপনি সেই সব সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট ছেড়ে দিন, আর্টিকেল 21 ছেড়ে দিন, সবকে মানে অবমাননা করে আপনি রাতারাতি তুলে দিচ্ছেন। তাহলে আপনি যারা যারা এই কাজ করছেন, সেটা হচ্ছে একজন কনস্টেবল হতে পারে বা পলিসি মেকার হতে পারে, প্রত্যেককে এই ব্যাপারে প্রত্যেকে সংবিধানের প্রতি দায়বদ্ধ। তাহলে তারা যখন এই কাজ করছে আমি বলবো তারা অমানবিক, তাদেরকে ঘৃণা করতে হবে, তাদেরকে সমাজচ্যুত করতে হবে, আর তার জন্য সমাজ গঠন করতে হবে। যারা এই সব গরিব মানুষ তাদেরকে সংঘবদ্ধ হতে হবে এই সাংবিধানিক অধিকারকে রক্ষা করার। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো এই নিয়ে মামলা করেছিলেন। এই হকার উচ্ছেদের বিষয়টা কি কোনোভাবে আইনিভাবে কোনোভাবে রোধ করা সম্ভব? কিছু জানা যায়? দেখুন, এই যাবৎকাল আমরা এই বছর এই কয়েকদিনের মধ্যে এই সরকার আসার পরে আমরা বেজ ব্রিজ নিয়ে মামলা করেছি, আমরা তপসিয়া নিয়ে মামলা করেছি, আমরা আরো বিভিন্ন জেলার, পুরুলিয়া থেকে শুরু করে বিভিন্ন জেলার হকার উচ্ছেদ নিয়ে, বস্তি উচ্ছেদ নিয়ে মামলা করছি প্রতিনিয়ত। মানে আমাদের এখন এমনই হয়েছে যে চেম্বারে ছুটির দিনেও বসতে হচ্ছে গরিবদের অধিকার রক্ষার প্রশ্নে। কারণ যাদের কাছে দায়িত্ব ছিল, যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি নির্বাচনের মধ্যে দিয়ে রক্ষার দায়িত্ব, তারাই আমাদের অধিকারকে খর্ব করার চেষ্টা করছে। ফলে আমরা যারা প্রগতিশীল ভাবনার আইনজীবী, আমাদের দায়িত্ব বেড়েছেন। বিকাশবাবু আমাদের নেতৃত্ব, তিনিও আমাদের আইনজীবী হিসেবে লিড করছেন। ফলে আমরা এই সংঘবদ্ধভাবে এই লড়াই চালাচ্ছি। এই লড়াই শুধুমাত্র আইনের লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এই লড়াই রাস্তার লড়াইয়ে পরিণত করতে হবে। রাস্তার লড়াই চলছে, রাস্তার লড়াইকে আরো শক্তিশালী করতে হবে। তবেই যারা ক্ষমতায় আসার আগে যে প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি যখন ভুলে যায় তাদেরকে স্মরণ করে দিতে হবে যে এই প্রতিশ্রুতি আপনি দিয়েছিলেন, আপনি এটা করতে পারেন না। এটা করা মানে সরাসরি মানুষের সঙ্গে বেইমানি করা, আর একই সঙ্গে সংবিধানের সঙ্গে বেইমানি করা। তাহলে যে সংবিধান অর্জনের জন্য আপনার কোনো ভূমিকা নেই, আরএসএস বিজেপির পার্টিকুলারলি, সেই সংবিধানের সঙ্গে বেইমানি করার অধিকার আপনার নেই। সায়নদা, এই মানুষের কথা তুলে ধরার জন্য, বিশেষ করে মানে এক কথায় বলতে গেলে গণতন্ত্র আহ, ঠিক করে রাখার জন্য বিরোধী দলের ভূমিকা তো গুরুত্বপূর্ণ, কিন্তু এখন রাজ্যে প্রধান বিরোধী দল সংখ্যা তত্ত্বের দিক দিয়ে দেখলে তৃণমূলের অবস্থাই তো নড়বড়ে। সে জায়গায় দেখা যাচ্ছে মহারাষ্ট্র মডেল না হয়ে যায়, বিধায়করা অন্যদিকে চলে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে রাষ্ট্রই না চলে যায় দলের। সেক্ষেত্রে তাহলে কি ভবিষ্যৎ এখানে প্রধান বিরোধী দলের? আবার অপোজ করছি, তৃণমূল কোনো দল কোনোদিন ছিল না, আজও নেই। আর রইল পড়ে যে যারা নির্বাচিত প্রতিনিধি তৃণমূলের প্রতীকে জিতেছেন, তাদের প্রশ্ন, তারা আপনার এই বিগত কয়েকদিনের খবর যদি দেখেন, তারা সব টলমল করছে। ফলে তারা চিরকাল ক্ষমতার সঙ্গে থেকে এসছে, এখনো সেই প্রবণতা আছে ক্ষমতার সঙ্গে থাকার। ঠিক আছে, লড়াইয়ে বামপন্থীরাই ছিল, বামপন্থীরাই আছে, আর বামপন্থীরাই থাকবে। আর এই বামপন্থীদের এই লড়াই যখন প্রকাশ্যে আসছে, মানুষ যখন চর্চা করছে, তখন দেখবেন কেউ কেউ হেলমেট পরে এই ডিমের একটা চিত্রনাট্য তৈরি করেছেন, ডিমের ছুটছে, হ্যাঁ, বা কেউ রাস্তায় পড়ে যাচ্ছেন, হ্যাঁ, মার খাচ্ছেন,
হ্যাঁ। অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মার এগুলো খাওয়াটা সবই পুরো নাটক বলছেন? এগুলো সবই চিত্রনাট্য। মানুষের যে প্রত্যেক দিনকার লড়াই, সেই লড়াইকে ভুলিয়ে দেওয়ার জন্য, মানুষকে মিসডিরেক্ট করার জন্য, যা তৃণমূল দলটা চিরকাল করে এসছে। তো বলছেন এই মানুষের যে রুজি-রুটির লড়াইয়ে আর তৃণমূলকে দেখা যাবে না। মানুষের রুজি-রুটির লড়াইয়ে, সাংবিধানিক অধিকার রক্ষার লড়াইয়ে বামপন্থীরাই ছিল, বামপন্থীরাই আছে, বামপন্থীরাই থাকবে। তৃণমূল কোনোদিন ছিল না। তৃণমূল যেটা করেছে, সেই সময় বাম জামানায় কিছু সাধারণ মানুষ যারা নিচুতলার কর্মী কিছু ভুল ত্রুটি করেছে, তাদের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে, সেটাকে এনক্যাশ করেছে, হ্যাঁ, এবং সেটাকে মিসডিরেক্ট করেছে, আমি আসল বামপন্থী বলে দাবি করেছে। কিন্তু মানুষ আজকে তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝেছেন যে চোর ডাকাতরা কখনো বামপন্থী হতে পারে না। আর যাই হোক, 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।